আপনার স্কুলের কি অবস্থা? স্কুল তো ছাত্রছাত্রীর উপস্থিতিটা একেবারেই কমে যেতেছে। বর্তমানে একটু বাচ্চাদের দেখা গেছে আপনার প্লে থেকে শুরু হয় মোটামুটি রেগুলারিটি, 4-5 উঠলেই ওদের একটা কমতে শুরু হয়। এরপর যখন 8-9 ওঠে 10% স্টুডেন্ট স্কুল আসতে চায়। তার মানে হইলে একটা সার্কেল হয়ে যায় এরা। ওরা বাইরে একটা ওই যে মানে আড্ডা চাট এই ধরনের একটা হয়ে গেছে। ইদানিং এক পর্যায়ে বলা যায় যে একবার কিশোর গ্যাংকের মধ্যে ইদানিং কিন্তু আমাদের সমাজে অনেকটা সামাজিক অবক্ষয় চলে আসছে। আচ্ছা, এটা আমি বলি আপনার, এটা ঘটনা আপনার কথাটা আমি বলতেছি, বুঝতেছি। সেখানে হাবিব ভাই, আপনার যে ঘটনাটা, এটা কিন্তু শুধুমাত্র রিসেন্টলি না, এটা কিন্তু করোনা পরবর্তী সময় থেকে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, অনলাইন সিস্টেম আসছে, গোড়া ডিমের ক্লাস হচ্ছে, ইংলিশের আপনারা তো ভালো জানেন পড়াশোনা কি হয়েছে, এটা আপনারা অনেক ভালো জানেন। ওই সময়তে যে বাচ্চারা যে করোনায় যেটা করা হয়েছে এই করোনার সময়টা বাচ্চারা স্কুল বন্ধ দিয়েছে, তারা ঠিকই বাইরে না, করোনার একটা ভালো দিক আছে। ভালো দিকটা হইলো করোনার সময়ে বাচ্চারা বাইরে বেরিয়েছে কম, বাসায় থাকছে। মানে ভালো ফ্যামিলির ছেলে মেয়ে গুলো দেখা গেছে আপনার ওই অনলাইন ডিভাইসের প্রতি কিছু আসক্তি হয়েছে, বাট এটার ভালো একটা ফলাফল হয়েছে। ওই সময় আপনার ওই যে রাস্তাঘাটে ছিনতাই, চুরি ডাকাতি এগুলি কম হয়েছে, একেবারে কম ছিল, তাই না? কিন্তু ওই যে সরকার পরিবর্তনের পরে, মানে পরিবর্তনের পরে না ভাই, এই চুরি ডাকাতি ছিনতাই যেটা আপনি 5-6 বছর পরে, এরপরে যখন দেশটা নিয়ন্ত্রণহীন চলে গেছে, যখন দেশটা বাংলাদেশের কোনো সরকার ছিল না, আমি এই কথাটা আমি বলতে চাইছি যে 5ই আগস্ট থেকে 6, 7, 8 3 দিন কিন্তু দেশে ছিল না, কিছুই ছিল না। এবং এই 3 দিন যে যেমনে পারছে, মানে যে এই যে একটা সাহস হয়েছে পোলাপানের, একটা মানে অন্যরকম একটা মনোভাব হয়ে গেছে। ওই মনোভাবের ধারাবাহিকতাটা এখনো আছে। শুধু এই তো ওইটা না, কিন্তু বিষয়টা হলো আপনার, এটা কিন্তু শুধুমাত্র এটার মধ্যে না, তারা এখন যেটা মনে করে, যারা এখন তারা যা ইচ্ছা তা করতেছে। তারা ছাত্ররা ওই সময় পরবর্তী সময় থেকে তারা যেটা মনে করে যে আমরা সবকিছু আমরা যা করবো তাই ঠিক না। এখন এখানে ছাত্র না, কিন্তু ছাত্র হইলে একটা পার্ট, বাট ওই যে কিশোর গ্যাং যেটাকে আমরা বলি, যাদের বয়স 12, 14, 15, 16, 17 এরকম, এরা এক একটা এলাকায় বিশাল একটা বাহিনী তৈরি করে। এবং বাহিনী তৈরি করে ইভেন আমি এরকমও দেখছি যে ওই যে আপনার বোতলের মধ্যে রং থাকে না, স্প্রে রং, বিভিন্ন এলাকায় এরা চিহ্ন দিয়ে আসে যে এই এলাকা কার, এলাকায় অমুকের, ওই এলাকা অমুকের চিহ্ন দিয়ে আসে। তারপরে আপনার ওই যে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে এরা ওই যে মহড়া দেয়। আবার দ্বিতীয়ত দেখা গেছে, এই কদিন আগে দেখলাম এরা নৌ ভ্রমণ করতেছে, রিঙ্গা নাচানাচি করতেছে, পরে সেনাবাহিনী জামাতে লাফাই পানিতে পড়ে যায়, কিছু ধরছে। এই যে কালচারটা তৈরি হয়েছে, ইভেন আমাদের নারায়ণগঞ্জের মাঝদাইরেও বেশ একটা বিশাল গ্রুপ আছে এরকম, এই যে জিমখানা অনেক জায়গায় আছে। এখন এই যে কালচারটা তৈরি হয়েছে এই অল্প বয়স্ক উঠতে ছেলে মেয়েদের মধ্যে, এই দায় ডাকার দায়টা আমাদের রাষ্ট্রীয় দায়, আমাদের পারিবারিক পরিবারের দায় আছে। রাষ্ট্রের সবচেয়ে বড় দায় প্রথমত পারিবারিক দায়। আমার ছেলে সকালবেলা মুচুটা কোথায় যায়, ওদের তো নষ্ট হওয়ার কথা না। আমার ছেলে মেয়ে কোথায় যায় আমি পরিবার থেকে আমি কন্ট্রোল করতে পারি, তাকে আমি কোড দিয়ে রাখছি বাইরের থেকে। রাষ্ট্রের দায়টা হইলো মহল্লার মানুষগুলো, কিন্তু মহল্লার মুরব্বীরা আছে তারাও কিছু বলতেছে না, কারণ দেখতেছে যে ওরা বেয়াদব হয়ে গেছে, কথা মানতেছে না। আগের জেনারেশনের সাথে আর রাষ্ট্রের দায়িত্বটা হইতো, রাষ্ট্রের প্রশাসনটা খুব দুর্বল। যদি একজন দুজনকে সিম্বল, একজন দুজনকে যদি কঠোর শাসনের মধ্যে আনা যেত, তাইলে আপনি দেখতেন যে এই জিনিসটা এগুলি হইতো না। তবে এই জন্য সবচেয়ে বেশি দায়ী আমি মনে করি পলিটিক্যাল প্রবলেম, বেশি দায়ী, মূল দায়ী। কেন দায়ী? ধরেন আমি একজন লিডার, আমার ছেলে পেলে দরকার, কারণ ওরা আমার থেকে অ্যাডভান্টেজ না পাইলে আমার পেছনে ঘুরবে না। আপনারা এমনও আছে এরকম যে পূর্বে একটা বড় দলের সাথে ছিল বা একটা দলের সাথে ছিল, সে দলের থেকে সে বহিষ্কৃত হয়ে গেছে, বাধা হয়ে গেছে, যে সেই দলের সাথে থেকে সে অপকর্ম করছে, এখন আবার আইসেছে আরেক মধ্যে, গ্রুপের মধ্যে সে অ্যাড হয়ে, সে আবার বলতেছে যে ওই দলেরই সে একজন কর্মী। কর্মপরিধি ঠিক আছে, শুধু আর
পার্টি চেঞ্জ হয়েছে পার্টি চেঞ্জ হয়ে গেছে, দলবদল। চেঞ্জ হয়ে দেখা গেছে সে একটা বড় নেতা হয়ে এবং গেছে, নেতার ছত্রছায়া রইতেছে। পলিটিক্যাল দলের লিডার গুলো এই বাচ্চাগুলোরে ব্যবহার করে ব্যবহার এদেরকে নষ্ট করতেছে। হ্যাঁ। যে কোনো মিটিং এ মিটিং নিয়ে যেতেছে, ওরা মনে করতেছে যে কিছু ইনকাম হইতেছে। ধরেন আপনার পারিবারিক সমস্যা, এই পুরো বিষয়টার জন্য পারিবারিক পারিবারিক সমস্যা, শিক্ষাটাও আছে। পারিবারিক শিক্ষা, মূলত তো পারিবারিক শিক্ষাটাই। আপনার পলিটিক্যাল প্রবলেমটা আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্রীয় সমস্যাগুলো আছে, এই সবকিছু মিলে না, না, আমাদের এই দেশে যে অবস্থা, দেখেন কলিম ভাই, এগুলি আর হবে না, কন্ট্রোল হবে না। না না আপনি না, সহজ আর কন্ট্রোল হবে 5ই না। আগস্টের পরে, 5ই আগস্টের পরে যারা সেনাবাহিনী মাঠে থাকার পরেও তারা সেনাবাহিনীকে তোয়াক্কা করতো না, না এটা অনেক বড় একটা ডিফল্ট হয়ে গেছে। আপনার এই আপনি একজন নারায়ণগঞ্জে সচেতন কয়েকবার সাংবাদিক পুলিশে- হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন এটা হইলো যে এই যে আমাদের বাচ্চাগুলো ধীরে ধীরে ওদের যে পথ এ থেকে বিচ্যুত হয়ে যেতেছে গা, এই বিচ্যুত হওয়ার পিছনে শুধু কি আমার ফ্যামিলি দায়ী না না না, বা পলিটিক্যাল প্রবলেম দায়ী না আমার শিক্ষা ব্যবস্থা দায়ী, কোনটা দায়ী? তোমার বলবে। দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা বলছেন শিক্ষা না, ব্যবস্থাটা দায়ী। সেটা আপনার বড় সমস্যাটা শিক্ষা ব্যবস্থাটার মধ্যে আপনার স্কুল, একটা বাচ্চা কেন স্কুলে যাবে, ওখানে তার বিনোদনমূলক কি সারাদিন সে পড়াশোনা করতে হ্যাঁ, পারবে? সারাদিন কি পড়াশোনা করবে, আপনি বিনোদনের একটা ব্যাপারও বাচ্চারা থাকবে। কিন্তু স্কুলের মধ্যে একটা পারিবারিক না কো কারিকুলাম একটা ব্যবস্থা ছিল, ছিল, কিন্তু এই কারিকুলাম তো ওইরকম না। এখন নাই, আগে ছিল বাধ্যতামূলক, বাধ্যতামূলক। হ্যাঁ আপনাকে এই সাবজেক্টে পাস করতে হবে, হুম। এই সাবজেক্টে পাস করতে হবে, এই জন্য আপনাকে এটা পড়াশোনা করতে হবে। দেখেন এটার মধ্যে প্রেশার দিতে হবে, হুম। শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, সব বন্ধ করেছে। চারুকলা এই বিষয়গুলো নাই, নাই। তাই না? আপনি এই একটা সাবজেক্ট থাকলে একটা দিনে অন্তত একটা পিরিয়ড একটা বিনোদন পাইতো। বিনোদন পেতে এবং তারপরে গানের ধরেন গানের ক্লাস থাকতে পারতো, একটা আবৃত্তি ক্লাস থাকতে পারতো। এগুলি কাগজে কলমে আছে, ওই যে কাজীর গরু হ্যাঁ, কাগজে কলমে আছে, গোয়াল একটা কথা আছে না এরকম। গল্প। মানে এই শিক্ষা ব্যবস্থাটা দেখেন সরকার কিন্তু বাচ্চাদের উপবৃত্তি দিচ্ছে, হুম। প্রাইমারি বাচ্চাদেরকে অনেক জায়গায় দুপুরে মিল দিচ্ছে স্কুলে আসার জন্য, হুম। তারপরে উপবৃত্তির ব্যবস্থা করছে যাতে পড়াশোনা করে দরিদ্র মানুষ। কিন্তু এরপরেও অনেক বাচ্চা প্রাইমারি থেকে হাই স্কুলে যাইয়া ওই যে 8-9 উঠলেই ঝরে পড়ে যেতেছে, ড্রাইভার হচ্ছে। ঝরে পড়াটা রোধ করতে হইব। হ্যাঁ। এই ঝরে পড়া বন্ধ করতে না পারলে আর আর সবচেয়ে বড় ব্যাপার হইলো যে পলিটিক্যাল যে গুরুরা আছে, এই গুরুরা যদি একটু সদয় হয় আমাদের সন্তানদের প্রতি। গুরুরা সবসময় চিন্তা করে যে আমার দলে বড় একটা শক্তিশালী লাগবো, না না, সন্ত্রাসী লাগবে। এরা যদি সদয় হয় তাহলে আমাদের নেক্সট প্রজন্ম একটা ভালো জাতি হিসেবে গড়ে উঠবে। এই দেশে কিন্তু তাদের চরিত্র জীবনও পরিবর্তন হবে না। প্রত্যেকটা দলের লোকেই চায় যে আমার দলে একটা শক্তিশালী সন্ত্রাসী তাহলে আছে, এখন করণীয় কি কারণ আমাদের? আমি জোর গলায় কাজ করতে পারবো। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হইলো যদি আমরা তো ছোট মানুষ, তারপর আমাদের সীমিত পরিসর, আমরা হয়তো বুঝাইতে পারবো যে তুমি যদি এর পিছনে ঘুরো তোমার ছেলে মেয়েরা এর পিছনে ঘুরবো, হুম। মিছিলে গেলে তুমি মরবা, তোমার ছেলে মেয়ে মরবো। লিডার যে তার কিন্তু কিছু হয় না। কিন্তু এটা বোঝানোর পর দেখা গেছে এমনও অভিভাবক আছে নিজে সন্ত্রাসী, তার ছেলেটাও সন্ত্রাসী বানাইছে। অ্যাভেলেবেল দেখতেছি। নিজের আধিপত্য হ্যাঁ, এটা থেকে বের করে নিজের আনতে আধিপত্যটা ধরার করার জন্য, বজায় রাখার জন্য সে তার ছেলের তৈরি করতেছে এবং না। ছেলের সাথে আরো কয়েকটা ছেলের বন্ধু বান্ধবরা এখানে ইউজ করতেছে। না, এখান থেকে এই কালচারটা থেকে বের করে আনতে হবে আমাদের। এই কালচার থেকে বের হইতে হলে অবশ্যই কঠিন শাসন। কারণটা না কঠিন শাসনের বিষয় দেখেন। আপনি আর বেরই করতে পারবেন হ্যাঁ, না, আমি এখন হ্যাঁ, আমি ছোট্ট একটা বলি, এখন বলেন। তাদের ভিতরে যে জিনিসটা কাজ করে আমি পাওয়া, হ্যাঁ, পাওয়ার তাদের ভিতরে পাওয়ার চলে পাওয়ার। হ্যাঁ, আপনার বাসায় সমস্যা হয়েছে, আপনার জন্মে এক গেলে সব চল যাই, হুম, ওর বাসায় সমস্যা হয়েছে চলেন, এই সব এক লোকে গেলাম, হ্যাঁ, আপনার সাথে সমস্যা, আরে ভাই আমরা যা বলছি তাই করতে পারতেছি, আমরা নিয়ে কিসের পাঠ হ্যাঁ। কি করবো? দেখেন আরেকটা বিষয় বলি, এটা হইলো যে এই যে স্কুলের কথা ধরেন যারা ঔষধই নষ্ট হয়ে গেছে এখন যারা আছে স্কুল বাচ্চাগুলির আমাদের যে শিক্ষা কারিকুলামটা এটা একটু পরিবর্তন আনতে হইব। তারপরে আমাদের যে টিচার যারা আছে কাছে দেন, আমি কোয়ালিটির ব্যাপারটা এটা বাড়াইতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে যে টিচারদের কোয়ালিটি বাড়াইতে হবে। টিচারদের কোয়ালিটি যদি বাড়ে ওই আপনাদের স্টুডেন্টের জিনিস কোয়ালিটি বাড়বো। আর আরেকটা বিষয় হলো আপনি দেখেন জিনিস পাতা চাইতেছে। আমাদের দেশের শিক্ষকরা
না না যারা ইনসাফ না। শিক্ষা দেয় এরা কিন্তু মানে লাইফ স্টাইল চালাইতে গিয়া ন্যূনতম আচ্ছা, যে বেসিক এরা ফুলফিল হয় না। অথচ আমাদের চেয়ে দরিদ্র দেশ নেপাল, আফগানিস্তান, এখানে শিক্ষকদের বেশ মূল্যায়ন করা হয়, ওদের বেশ মর্যাদা দেওয়া হয়। আমাদের প্রথমত শিক্ষকদের মর্যাদাটা বাড়াইতে হবে এবং আরেকটা কাজ করতে হবে, এই যে এই ম্যানেজিং কমিটির যে প্রভাব, আমি ম্যানেজিং কমিটির একটু আমার পোলা স্কুলে গিয়া কিছু করবো। ওই যে কয়দিন আগে একটা ঘটনা ঘটলো, এক বিচারপতি শিক্ষক নিয়ে অপমান করলো বাসায় নিয়ে, দেখেন। তাইলে এই এটা দুঃখজনক না? তাহলে ধরেন আপনি একজন প্রভাবশালী নেতা, কারণ আপনার ছেলের একটা আমি শাসন করছি, কারণ হেডমাস্টার দায়িকা আপনার বহায়া আপনার ছেলের সামনে আমারে ধমকাইছে, তাইলে কি হলো, আপনার ওই ছেলে পরবর্তীতে কোনো দিন আর শিক্ষক হিসেবে আমাকে মূল্যায়ন করবে না এবং সে ভাববে আমার পাওয়ার আছে। ওই যে বললাম যে পাওয়ার প্র্যাকটিস আমাদের মধ্যে হ্যাঁ, এইটা বন্ধ করতে হবে। বাপে শিখাই দিল পাওয়ার আমার, দেখ তুইও পাওয়ার লিয়া থাকবি। এইটার অপরাধ, এটা উচিত কি জানেন? এটা পানিশমেন্ট হওয়া উচিত বাপের আগে পানিশমেন্ট হওয়া উচিত। পানিশমেন্ট মানে কি? আপনি সেট করে দেন না পদে থেকে, এটা বন্ধ এখন তাকে করতে হবে। সেট করতে দেবেন, আবার সব সর্বশুরু আমাদের লোক। কারণ ওই যে দুষ্ট লোকের সংখ্যা বেশি হয়। তারপরে আরেক দুষ্ট লোকের সংখ্যা বেশি মানে শুধু কি তারা সংঘবদ্ধ, হ্যাঁ তারা সংঘবদ্ধ। আর আরেকটা সলিউশন, একটা হক্কা হুয়া কইয়া সব দুষ্ট, সব দুষ্ট এক হয়ে যায়। আরেকটা আর ভালো মানুষগুলো এক হয় না। আরেকটা সলিউশন হইতে পারে, সেটা হইলো যদি এটা সরকার উদ্যোগ নেয়। ধরেন প্রত্যেকটা থানায় তো ওসি আছে, এসপি আছে না? এখন থানা ভিত্তিক এরা হয়তো বিভিন্ন মহল্লায় একটা সেমিনার করতে পারে, সেমিনার করে কিছু মোটিভেশন মূলক স্পিচ বাচ্চাদের বলতে পারে এবং অপরাধ সম্পর্কে তার ধারণা দিব যে এরকম করলে এরকম সমস্যা হয়। অর্থাৎ মাঠ পর্যায়ে যদি এদেরকে নিয়ে সংশোধনমূলক কিছু কথাবার্তা বলা যায়, হয়তো 100% ফলাফল না পাইলেও আমরা শুরু হইব, হয়তো আস্তে 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 পাবো। হ্যাঁ ভাই, এই সেমিনারটা করে সেমিনার করে তুমি তো অনেক রাষ্ট্রের পয়সা দেখাইবো খালি। রাষ্ট্রের পয়সা দেখাইবো। আমরা আপনার সেমিনার করছি কম, আমরা তো অনেক সেমিনার করছেন। বলেন আপনি সেমিনার করে যে সব সেমিনার গুলো করছো, একটা সেমিনার কি বাস্তবায়ন হয়েছে? আমি সেমিনারে যাওয়ার আগে অন্য কিছু বলছি। আমাদের যে মাথাগুলোর কথা বললেন ভাই, আপনার সাথে আমি একমত। আমাদের যে মাথাগুলো দেশ পরিচালনা করছে তাদের সন্তানরা কি আছে ফিল্ডে? কিন্তু দেশের বাইরে পড়াশোনা করছে, নিরাপদে আছে ওরা। তারা সেই জায়গায় আজকে একজন সন্ত্রাসী, তার সন্তান সেভাবেই গড়ে উঠতেছে, সে কিন্তু ভবিষ্যতে এমপি মন্ত্রী হতে পারবে না। না, অথচ এমপি মন্ত্রীর ছেলে মেয়ে কিন্তু ঘুরে এসে তারা এমপি মন্ত্রী। তারা এমপি মন্ত্রী হবে। এখন আমরা যদি নাম বলতে চাই অনেক সমস্যার মধ্যে পড়ে যাবো। নাম বলে এরপরে আরো কিছু সমস্যা আছে। এই যে শিক্ষকদের হাত থেকে বেদ কেড়ে নেওয়া হয়েছে, এতে বাচ্চারা সবচেয়ে প্রথম এটা হয়েছে সর্বশ্রেষ্ঠ সেই জায়গা। শিক্ষককে আগে আটকে দিচ্ছে। আগে একটা সময় দেখেন কিছু কিছু সময় পড়ালেখা না করেও অটো পাস, পরীক্ষা হলে কিছু বলা যাবে না, তাহলে বাচ্চাটা কেন পড়বে? এই যে না পড়াই তো পাস করতে পারছে, এই টেন্ডেন্সিটা চলে আসছে হুট করে, এখন আবার চাপ দেওয়া হয়েছে। এরা কিন্তু এখন একটা তালমাটাল অবস্থায় আছে। আর কিশোর গ্যাং এর ব্যাপারটা হচ্ছে, ওরা যখন 9-10-এ উঠছে তখন সব বন্ধুরা মোবাইলে আসক্ত, বিভিন্ন রকম গেমস নিয়ে আসক্ত। এরপরে বাচ্চারা যখন এটার সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, তখনই অন্যান্য বন্ধুদের প্ররোচনায় পড়ে তারা কিন্তু একটা ওই যে পাওয়ার গেইন করার যে একটা প্রতিযোগিতা, এর মধ্যে ওই চলে গেছে। প্রতিযোগিতায় তারা ইনভলভ হয়ে যাচ্ছে এবং সেটাটা অটোমেটিক্যালি পলিটিক্যাল প্রবলেম। তাদের সন্তানরা নিরাপদে থাকছে, কিন্তু আমার আপনার সন্তান আজকে বিপদে। আজকে তাদেরকে যদি আক্রমণ করা হয়, তাদেরকে যদি শুট করা হয়, তাদের যদি শাস্তি দেওয়া হয়, তাদের সন্তানটা কিন্তু পড়বে না। পড়বে কারা? আপনার আমার সাধারণ সন্তানটাই। এই জিনিসটা সেমিনার করে আপনি কি করবেন? সেমিনারে এরকম দেখা গেছে, এই যে সেমিনার, সেই হলো সেমিনার করাইতেছে আমাদের। সেমিনারের ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যাদেরকে সেমিনারে রাখছি সমাজের এলিট প্যানেল থেকে, সমাজের সম্মানিত ব্যক্তি, তারাই মূলত মাদকের সাথে সম্পৃক্ত, তারাই এটার গডফাদার। তারা এসে বলছে সন্ত্রাসী হতে দেব না, আর কাউকে মাদক বেচতে দেব না। একটা সিনেমার মাঝে মধ্যে ওই যে ক্যাপশন আসে, কাউকে মাদক বেচতে দেব না। তো উস্তাদ আপনারা কি বললেন? বলো মাদক কাউকে বেচতে দেব না, কিন্তু আমি তো বেচবো না, এই কথা বলুন। তো সেমিনার গুলোতে যে সকল সম্মানিত ব্যক্তিরা যায়, তারা অন্যকে করতে দেবে না, কিন্তু তারা নিজেরা করবে। তাদের নেটওয়ার্কে হবে। সবকিছু আবার গুছিয়ে সাজিয়ে নতুন করে কোনো পরিকল্পনা নেওয়া দরকার। তো সবকিছু হাবিব ভাই একটা কথা বলছে, আপনি কথা বলছিলেন, যেটা হলো এই জেনারেশনে চলে গেছে, এখন আমাদের নতুন করে শুরু করতে হবে। আমাদের
এই এখন যে বর্তমান নতুন সরকার সেই শিক্ষাটা কিন্তু তারা কিন্তু খুব শিক্ষা এবং বর্তমান ক্রীড়া, সরকার শিক্ষা, হ্যাঁ, শিক্ষা এবং এদের খুব জোর দিচ্ছে। জোর দেওয়া হয়েছে, হ্যাঁ। কারণ শিক্ষা এবং ক্রীড়ার সাথে রিলেটেড করে ফেলতেছে। যে এই দুটোর সাথে যদি মিলন ঘটানো যায়, হ্যাঁ, বাচ্চারা কিছুটা হইলেও পরিবর্তনের দিকে আসবে। এবং স্কুলের স্কুলমুখী করতে হবে আগে, আগে স্কুলমুখী। যে জিনিসটা ছিল যে পঞ্চায়েত কমিটি ছিল, গ্রামে দেখছি একটা কমিটি কিন্তু পঞ্চায়েত আগে বিচার সালিশ করা হতো, হ্যাঁ, তারপরে নাই। পুলিশ আসতো, এখন নাই। এখন ওইটা নাই। এখন পঞ্চায়েতের যারা পঞ্চায়েতে কারা বসে এখন বলে বড়াই আমরা যাক। শিক্ষাটা নিয়ে আসি, আমাদের হ্যাঁ। শিক্ষাটা আমাদের দরকার নাই। যাই হোক, আমাদের কথা হইলো শিক্ষাটা এখন যেটা করতেছে গভর্নমেন্ট যে জিনিসটা করতেছে, দেখা যাক যে এই যে স্কুলের ক্রীড়া শিক্ষাটা বাধ্যতামূলক করে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এই শিক্ষাটা সবচেয়ে জরুরি দরকার ছিল। দরকার ছিল, হ্যাঁ, এই বাচ্চাদের তুমি যত বেশি খেলার মধ্যে রাখতে পারবা, ক্লাস 4 থেকে 10 পর্যন্ত বা কলেজ পর্যন্ত যদি ঠিক রাখা যায় বাচ্চাদেরকে, হ্যাঁ, পার্টি করা যায়, তাহলে তুমি মনে করবে আবার চেঞ্জ আসবে। পরিবর্তন হবে, কারণ হ্যাঁ। তার তো সারা এবং আমরা পরিবর্তনে আশাবাদী, আমাদের পরবর্তী প্রজন্ম। তুমি তাকে খেলাধুলার মধ্যে দিয়ে দাও, হ্যাঁ। সে রেগুলার খেলবে। তাকে মধ্যে আর খেলাধুলা একটা মানুষ, খেলাধুলা কম্পিটিশন ঢুকে দাও, হুম। সারা বাংলাদেশে যে খেলাধুলা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ভালো দিক। দেখা যাক, আমরা আশাবাদী। ছেলেদের বলছে আমরা আশাবাদী। আশাবাদী। আমাদের আমাদের সরকারের কাছে প্রত্যাশা থাকবে যেন আমাদের পরবর্তী প্রজন্ম একটা ভালো জাতি হিসেবে গড়ে ওঠে, সেই ব্যবস্থা করবে। তবে আবার এই আবার একটা সমস্যা আছে। সমস্যা হইলো এখন আপনি সরকারের যদি একটা উদ্যোগ নেয় বা ই করে, এখন আবার পোলাপান ট্রল করা শুরু করে। না, করবে, ওটা করবে, বাট গভর্নমেন্ট তার ওয়েতে হুম, যে যেইটা দেশের জন্য মঙ্গল, রাষ্ট্রের জন্য মঙ্গল, সেখানে গভর্নমেন্ট অটল থাকবো। ছোট কে দেবো না এটা কে কি বললো, কে কি দেখলে খেলাম কেন বললাম যে শিক্ষামন্ত্রী সে বলছে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমাদের পড়াশোনা করতে হবে, আর নকল করা যাবে না। উনি তো খারাপ কিছু বলে না। জাতীয় ট্রলে পরিণত করছে বাচ্চারা। সাইড না না না, না না, এই যে কাজটা, এই যে কাজটা করছে, অন্যায় করছে। একজন মুরব্বীর কথা তারা ট্রল করছে, এটা কি শিক্ষিত মানুষের কাজ? না, যে সন্তানের কাছে তার বাবা মা সবচেয়ে বড় বিষয় হলো এটা যে তারা পড়াশোনা করতে চায় না, কেন? এটা বোঝা যাইতেছে। আমার বাচ্চাটা আজকে একজন শিক্ষামন্ত্রী একটা সম্মানিত ব্যক্তিকে নিয়ে ট্রল করে, তো আমি তো আমার বাচ্চার জন্য কি স্টেটমেন্ট নিলাম? আমার মতে যে সকল বাচ্চারা এগুলো করছে সেই বাচ্চাগুলোকে তো আমরা তো অনলাইনে এখন সবাই হ্যাঁ, চিনি, এদেরকে সেই গার্ডিয়ান গুলোকে আগে শাস্তি করা উচিত। না, শায়েস্তা না, ভালো করে বলা দরকার। না, সেই এই ধরনের guardian কাজ, গুলোকে একটু চাপ দিলে না না ওইটা না, ওনাকে বোঝা ওনাকে বলা হ্যাঁ, উচিত, যে এইগুলো যেন না করে। উনি কি ভুল বলছে আপনার বাচ্চাকে আর সঠিকভাবে পড়াশোনা পড়াশোনা করার বলছে, উদ্বুদ্ধ করছে, হ্যাঁ, এটা কি উনি কি ভুল বলছে? না, আসলে ওই সবকিছু মিলে ঠিক আছে, চলো আমাদের কাছে দেখা যাক। আমরা হ্যাঁ ওকে, ওটা যায়, হ্যাঁ।